এসো মা, আলতা পায়ে ঘরে ঢোকো। কমলা আলতায় পা দিল, তারপর ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকল। সবাই তার পায়ের ছাপের দিকে তাকালো, আর তারপর সবাই থমকে গেল, কারণ মাটিতে যে পায়ের ছাপ পড়েছে সেটা লাল নয়, সেটা কালো। ও মা, এ আবার কি? কমলা ধীরে ধীরে মাথা তুলল, তার ঠোঁটে ফুটে উঠল একটা অদ্ভুত হাসি। নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, দেবীপুর। গ্রামের একপাশে কাঁচা বাড়ি, খড়ের চাল, আর অন্য পাশে বিশাল জমিদার বাড়ি। আজ জমিদার বাড়িতে সকাল থেকে বেশ তোড়জোড় চলছে, কারণ জমিদার বাড়ির একমাত্র ছেলে অরিন্দম রায় আজ কলকাতা থেকে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরছে। আজ জমিদার বাড়িতে এত সাজসজ্জা কেন রে? ওই যে শুনলি না, ছোটবাবু অরিন্দম আজ কলকাতা থেকে ফিরছে। জমিদার রুদ্রনারায়ণ রায় বারবার বারান্দায় এসে রাস্তার দিকে তাকাচ্ছেন। দেখ তো গাড়িটা এলো কিনা। হ্যাঁ বাবু, দেখছি। দুপুরের একটু পর দূরে ধুলো উড়িয়ে একটা গাড়ি জমিদার বাড়ির সামনে এসে থামল। গাড়ি থেকে নামলো এক তরুণ, সেই হলো অরিন্দম। এসে গেছিস বাবা? হ্যাঁ বাবা, অনেক দিন পরে গ্রামটা দেখলাম। অরিন্দম ছোট থেকেই একটু অন্যরকম। জমিদারের ছেলে হয়েও তার মধ্যে জমিদারি ভাবটা খুব কমই ছিল। সে গ্রামের সাধারণ মানুষের সাথে মিশতে ভালোবাসত, এই জন্যই গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসত। একদিন বিকেলে অরিন্দম তার ঘরের জানালার পাশে দাঁড়িয়েছিল। জমিদার বাড়ি পাশেই ছিল একটা বড় ফুলের বাগান। ওই বাগানে কাজ করত গ্রামের মালি হরিপদ। সেদিন বাগানে ফুল তুলছিল হরিপদর মেয়ে মাধবী। অরিন্দম প্রথমবার তাকে দেখেই যেন থমকে গেল। মাধবীর ফুল তুলতে তুলতে হঠাৎ মনে হলো কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। সে মাথা তুলে তাকাতেই দেখল জমিদার বাড়ির জানালায় দাঁড়িয়ে আছে অরিন্দম। তাদের চোখে চোখ পড়তেই দুজনেই একটু লজ্জা পেল। মাধবী তাড়াতাড়ি মাথা নিচু করে নিল। পরের দিন অরিন্দম ইচ্ছে করেই বাগানের দিকে হাঁটতে বেরোল। মাধবী তখন গাছে জল দিচ্ছিল। অরিন্দম কাছে গিয়ে বলল, এই ফুলগুলো কি তুমি লাগিয়েছ? না বাবু, বাবা লাগিয়েছে, আমি শুধু জল দিই। বাবু বলবে না, আমার নাম অরিন্দম। জমিদার বাবুর ছেলেকে নাম ধরে ডাকতে লজ্জা লাগে। কিসের লজ্জা? এদিন থেকে প্রায় প্রতিদিনই অরিন্দম বাগানে যেতে শুরু করল, কখনো ফুলের অজুহাতে, কখনো গাছ দেখার অজুহাতে। ধীরে ধীরে তাদের কথা বাড়তে লাগলো। কথা থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে জন্ম নিল এক প্রেমের সম্পর্ক। এক সন্ধ্যায় নদীর ধারে বসে তারা গল্প করছিল। হঠাৎ মাধবী বলে উঠল, অরিন্দম, আমাদের এই সম্পর্কটা ঠিক না। কেন? তুমি জমিদারের ছেলে, আর আমি এক সামান্য মালির মেয়ে। মানুষের ভালোবাসায় কি জাতপাত থাকে? তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে? আমি কথা দিচ্ছি মাধবী, আমি তোমাকেই বিয়ে করব। কিন্তু ভাগ্য অনেক সময় মানুষের কথা রাখে না। কিছুদিনের মধ্যেই জমিদার রুদ্রনারায়ণ রায় জানতে পারলেন সবকিছু। কি শুনছি অরিন্দম, তুমি নাকি একটা মালির মেয়েকে বিয়ে করবে? বাবা, আমি মাধবীকে ভালোবাসি। চুপ! এই বাড়ির সম্মান আছে, ওই মেয়েকে বিয়ে করলে আজই তোকে ত্যায্য পুত্র করব। অরিন্দম চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে দ্বন্দ্ব, একদিকে প্রেম, অন্যদিকে সম্পত্তি আর বাবার ভয়। রাতেই জমিদার বাড়ি থেকে লোক পাঠানো হলো। উদ্দেশ্য একটাই, মাধবী আর তার বাবাকে গ্রাম ছাড়া করা। হরিপদর কুড়ে ঘরের দরজায় জোরে ধাক্কা পড়ল। হরিপদ দরজা খুলতেই তিনজন লোক ভেতরে ঢুকে পড়ল।
শোনো হরিপদ, জমিদার বাবুর হুকুম এসেছে। কি হুকুম বাবু? কাল সকাল হওয়ার আগে এই গ্রাম ছাড়বি। কিন্তু কেন? কারণ তোর মেয়ের সাহস হয়েছে জমিদারের ছেলেকে প্রেমের জালে ফাঁসানোর। বাবুরা, আমরা গরিব মানুষ, কোথায় যাব? ওটা আমাদের ভাবনা নয়। বাবা, অরিন্দম কি কিছুই বলল না? হরিপদ চুপ করে থাকে। কয়েক মাস কেটে গেছে। দেবীপুর গ্রামে যেন সব আবার স্বাভাবিক হয়ে গেছে। জমিদার বাড়ির বাগানেও আগের মতোই ফুল ফুটছে। শুধু একটা জিনিসই বদলে গেছে, মাধবীকে আর কোথাও দেখা যায় না। কেউ বলে সে নাকি বাবার সাথে অন্য গ্রামে চলে গেছে, কেউ আবার বলে হঠাৎ একদিন করেই উধাও হয়ে গেছে। আজ আবার জমিদার বাড়িতে সাজসজ্জা, উঠোন জুড়ে আলো, রান্নাঘরে ব্যস্ততা, দাসদাসীদের ছোটাছুটি। কারণ আজ জমিদার বাড়ির একমাত্র ছেলে অরিন্দম রায়ের বিয়ে। গ্রামের লোকজন রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছে। আরে আবার এত সাজসজ্জা কেন রে? শুনিসনি নাকি ছোটবাবুর বিয়ে আজ? কার সাথে? পাশের গ্রামের জমিদার নিবারণ চৌধুরীর একমাত্র মেয়ে কমলার সাথে। জমিদার নিবারণ চৌধুরীর বাড়ির উঠোনে তখন উৎসবের পরিবেশ। চারদিকে আলো, শঙ্খ আর উলুধ্বনির শব্দে ভরে গেছে চারদিক। কমলা, তোর বর এসে গেছে, আমরা দেখে আসছি। এই বলে তারা দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরটা হঠাৎ একেবারে নিঃশব্দ হয়ে গেল। কমলা একা বসে রইল ঘরের মধ্যে, তার মুখে লাজুক হাসি, কিন্তু বুকের ভিতরটা কেমন যেন ধরফর করছিল। হঠাৎ কেউ যেন খুব আস্তে করে ডাকল, কমলা চমকে উঠল। সে চারদিকে তাকালো, কে? কোনো উত্তর নেই। সে আবার বসতে যাবে, ঠিক তখনই আবার সেই ডাক, কমলা এবার একটু ভয় পেয়ে গেল। সে দরজার দিকে তাকালো। দরজা আধ খোলা, বাইরে করিডোরটা একেবারে অন্ধকার। হঠাৎ করিডোরের শেষ প্রান্তে যেন একটা ছায়া নড়ল। কমলা সেটা দেখে খুব ভয় পেয়ে গেল। সে কয়েক পা পিছিয়ে গেল। ঠিক তখনই হাওয়ার ঝাপটা এলো। কয়েক সেকেন্ড পর ঘরের লাইট আবার জ্বলে উঠল। আলো ফিরে এলো ঘরে, সবকিছু আবার আগের মতোই। ঠিক তখনই বাইরে থেকে উচ্ছ্বাসে ভরা বান্ধবীদের কোলাহল ভেসে এলো। তারা তাকে নিতে এসেছে। কমলা, চলো চলো, শুভ দৃষ্টির সময় হয়ে গেছে। বান্ধবীরা কমলাকে নিয়ে চলে যায়। কমলা পিঁড়িতে গিয়ে বসে পড়ে। এবার শুভ দৃষ্টি। কমলা ধীরে ধীরে মাথা তোলে। অরিন্দমও তাকায়। আর ঠিক তখনই অরিন্দমের শরীর যেন হিম হয়ে গেল। কারণ কমলার মুখের জায়গায় সে দেখল মাধবীর মুখ। ভিজে চুল, ফ্যাকাশে চোখ, আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি। না, এটা কি করে সম্ভব? সে চোখ কোচলায়, আবার তাকায়। এবার সে দেখল সেখানে কমলাই বসে আছে। আমি ভুল দেখেছি। ঠিক তখনই তার কানের কাছে একটা চাপা মেয়েলি হাসি শোনা গেল। অরিন্দম চমকে চারদিকে তাকালো, কিন্তু কেউ নেই। সেই হাসি সে ছাড়া কেউ শুনতে পেল না। বিয়ের সব রীতি শেষ হলো, কিন্তু অরিন্দম রাতের ঘটনা কিছুতেই ভুলতে পারল না। পরের দিন রায়বাড়ির দরজায় লোকের সমাগম, নতুন বউকে দেখার জন্য। অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে গাড়ি এসে থামল রায়বাড়ির দরজায়।
নতুন বউকে বরণ করার জন্য সবাই দরজার সামনে দাঁড়িয়েছিল। জমিদার গিন্নি বরণ ডালা নিয়ে কমলার সামনে এলো। হঠাৎ দপ, প্রদীপটা নিভে গেল। ও মা, হাওয়ায় নিভে গেল নাকি? সবাই চমকে উঠল। আবার প্রদীপ জ্বালানো হলো। এবার কমলাকে আলতার থালা দেওয়া হলো। এসো মা, আলতা পায়ে ঘরে ঢোকো। কমলা আলতায় পা দিল, তারপর ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকল। সবাই তার পায়ের ছাপের দিকে তাকালো, আর তারপর সবাই থমকে গেল, কারণ মাটিতে যে পায়ের ছাপ পড়েছে সেটা লাল নয়, সেটা কালো। ও মা, এ আবার কি? কমলা ধীরে ধীরে মাথা তুলল। তার ঠোঁটে ফুটে উঠল একটা অদ্ভুত হাসি, কিন্তু কেউ সেটা খেয়াল করল না। সেদিন ছিল কাল রাত্রি, তাই নিয়ম অনুযায়ী নতুন বউকে সেদিন স্বামীর ঘরে যেতে দেওয়া হলো না। কমলাকে পাঠিয়ে দেওয়া হলো তার ননদের ঘরে। বৌদি, ঘর অন্ধকার করে রেখেছো কেন? আলো ভালো লাগছে না একদম। তুমি জানলার কাছে দাঁড়িয়ে আছো কেন? বাড়ির কথা মনে পড়ছে বুঝি? এই বলে যেই না সুবর্ণা কমলার গায়ে হাত দিয়েছে, কমলা রেগে গিয়ে তাকে বলে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? সুবর্ণা ভয় পেয়ে তার মাকে ডাকে। মা, মা, শিগগির এসো। বৌদি, বৌদি কেমন করছে? সবাই ছুটে এসে দেখে কমলা অজ্ঞান হয়ে গেছে। বৌমা, ও বৌমা, কি হলো তোমার? কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসার পর সে জানায়, আমি একদম ঠিক আছি, আমার তো কিছু হয়নি। কি বলছো বৌমা? তোমার তো মাথা ঘুরে গিয়েছিল। ও কিছু না, আসলে অনেকটা রাস্তা কষ্ট করে এসেছি তো, তাই একটু শরীর খারাপ করছিল। এখন আমি একদম ঠিক আছি। সেদিন রাতে আর কোনো উপদ্রব হয় না। পরদিন কমলা স্নান সেরে আয়নায় এসে চুল আছড়াতে গিয়ে দেখে আয়নার ভিতর সে নয়, অন্য কেউ তার দিকে তাকিয়ে হাসছে। সে ভয়ে পেয়ে চিৎকার করে ওঠে, মা, মা! আবার কি হলো বৌমা? দেখুন না মা, ওই আয়নার ভিতর থেকে কে যেন আমার দিকে তাকিয়ে হাসছে। কোথায় কেউ নেই তো? তুমি ভুল দেখেছো। মেয়েটা পাগল নাকি? কি জানি বাপু, এরা আবার খোঁজ খবর নিয়ে বিয়ে দিয়েছিল তো। এরকম কানা ঘুষো শুনে জমিদার গিন্নি সামাল দেওয়ার জন্য বলে, অনেকক্ষণ ধরে না খেয়ে আছো তো, তাই ভুল দেখছো। পেটে কিছু পড়লে ঠিক হয়ে যাবে। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই নাও বৌমা, খেয়ে নাও। কমলা বসে খাওয়া শুরু করে, কিন্তু ও ভীষণ আজবভাবে খাবার খাচ্ছিল, যেন সে বহুদিন কিছু খায়নি। বৌমা, আস্তে আস্তে খাও, গলায় আটকে যাবে যে। কমলা কিছু না বলে খাবার গোগ্রাসে গিলতে থাকে। খাওয়া শেষ করে সে চুপচাপ ওখান থেকে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। বৌভাতের অনুষ্ঠান শেষ হয়েছে। এক এক করে সব অতিথি চলে গেছে। জমিদার বাড়ি আবার নিস্তব্ধ। আজ অরিন্দম আর তার নতুন বউ কমলার প্রথম রাত। বিছানার উপর মাথা নিচু করে বসে আছে কমলা। অরিন্দম ধীরে ধীরে এগিয়ে গেল। বিয়ের রাতের ঘটনাটা সে কিছুতেই ভুলতে পারছে না। হঠাৎ অরিন্দম জমে গেল, তার চোখ বড় হয়ে গেল, কারণ সেখানে কমলা নয়, মাধবী বসে আছে। ভেজা চুল, ফ্যাকাশে মুখ, চোখে আগুনের মতো রাগ। খুব তোর বিয়ে করার শখ, খুব লোভ তোর, তাই না? কে কে তুমি? এত তাড়াতাড়ি আমায় ভুলে গেছিস? আমায় ভুলে গিয়ে সংসার পাততে চলেছিস? তা
তো আমি হতে দেবেন। মা, বাবা, কমলা কেমন করছে? তাড়াতাড়ি আসো। অরিন্দম খুব ভয় পেয়ে যায়। সে চিৎকার করে সবাইকে ডাকে। সবাই ছুটে আসে। সবাই ছুটে এসে কমলাকে ওই অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। ভাগ্যদিক ভালো ঠেকছে না। বৌমাকে মনে হয় কোনো অপশক্তি ভর করেছে। শিগগির একটা ওঝা ডাকো। জমিদার গিন্নির কথা মতো তাড়াতাড়ি একজন ওঝাকে ডাকা হলো। রাত তখন গভীর। বাড়ির চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা। মন্দিরের মাঝখানে কমলাকে বসানো হয়েছে। বাবা, বাঁচান আমার বৌমাকে। কে তুই? নিজের পরিচয় দে। বলবো না। বলবি না? দাঁড়া, দেখাচ্ছি তোকে। এই বলে ওঝা মন্ত্রপুত জল কমলার দিকে ছিটিয়ে দেয়। অমনি কমলা চিৎকার করে বলে, বলছি বলছি আমি মাধবী। কেন এসেছিস? এই মেয়ের শরীরে কেন ভর করেছিস? কারণ আমি প্রতিশোধ চাই। সবাই অবাক হয়ে গেল। হঠাৎ অরিন্দম বলে উঠল, তুমি এখানে এলে কি করে? তুমি তো অন্য গ্রামে চলে গিয়েছিলে। কমলা চিৎকার করে বলে, তোরা আমার মেরে ফেলেছিস। অন্য গ্রামে গিয়ে আমরা একদিনের জন্য সামনে থাকতে পারি না। সবাই আমাদের এক ঘরে করে দিয়েছিল। তোর জন্য আমাদের সাথে কেউ কথা বলতো না। আমাকে নিয়ে সবাই হাসাহাসি করত। বলতো ছোট লোকের মেয়ে হয়ে রাজরানী হওয়ার শখ হয়েছিল। লোকের অপমান শুনতে শুনতে একদিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আর আমি নদীতে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করি। মাধবী, আমি তোমাকে খুঁজেছিলাম। খুঁজেছিলি? আমাকে ছেড়ে দেওয়ার পর একবারও ফিরে তাকাসনি। আমাকে বিয়ে করার কথা দিয়েছিলি, আমাকে স্বপ্ন দেখিয়েছিলি, কিন্তু নিজের বাবার ভয়ে, সম্পত্তির লোভে আমাকে ছেড়ে দিয়েছিস। আমি ভুল করেছি মাধবী, আমাকে ক্ষমা করে দাও। আমি ভয় পেয়ে গেছিলাম, বাবার ভয়ে, সমাজের ভয়ে। ক্ষমা? আমি যখন অপমান সহ্য করছিলাম তখন কোথায় ছিলি তুই? আমি তোকে ছাড়ব না, কাউকে শান্তিতে থাকতে দেব না। তোর কষ্ট আমি বুঝতে পারছি। তোর সাথে অন্যায় হয়েছে, কিন্তু তুই এখন যা করছিস ওটা ঠিক না। আমি প্রতিশোধ নেব, ওদের সুখে থাকতে দেব না। প্রতিশোধে শান্তি নেই। তুই নিজের জীবন নিজেই শেষ করেছিস, এটা মহাপাপ। আর এখন তুই আরেকটা নির্দোষ মেয়ের শরীরে ঢুকে ওকে কষ্ট দিচ্ছিস। এই শরীর ছেড়ে দে। মানছি তোর সাথে অন্যায় হয়েছে, সবকিছু ভগবানের উপর ছেড়ে দে, উনি এর বিচার করবেন। ওঝার কথা শুনে মাধবীর ভিতরে যেন একটা ঝড় উঠল। হঠাৎ প্রবল হাওয়া বইল। একটা অদৃশ্য শক্তি যেন কমলার শরীর থেকে বেরিয়ে গেল। কমলার শরীরটা মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর সব নিস্তব্ধ। মাধবী চলে গেছে। কমলার জ্ঞান ফিরল। আমি এখানে কেন? সব ঠিক হয়ে গেছে মা। কিন্তু এই ঘটনার পর জমিদার বাড়ির সুখ আর বেশি দিন টিকল না। জমিদার অসুস্থ হয়ে পড়লেন। কিছুদিনের মধ্যেই তিনি মারা গেলেন। অরিন্দম আর কমলা সংসার করল ঠিকই, কিন্তু 5 বছর কেটে গেলেও তাদের কোনো সন্তান হলো না।